নমস্কার। আজ আমরা বাংলা সিনেমার স্বর্ণযুগের প্রখ্যাত অভিনেত্রী শ্রীমতী ললিতা চ্যাটার্জির সঙ্গে কিছু কথা বলব। ললিতাজি, প্রথমেই আপনাকে স্বাগত জানাই আমাদের অন্যতম রন্ধনে। ধন্যবাদ। আচ্ছা, অভিনয়ে আপনার কবে ও কিভাবে শুরু সেটা যদি আমাদের একটু বলেন। আমি তখন মানে ছোটবেলা থেকে আমাদের খুব চর্চা ছিল, আমার দিদির কাছে শিখে নাচ গান অভিনয় বরাবরই করে গেছি, কিন্তু সেটা প্রফেশনালি তো করিনি। এবং ফিল্ম লাইনে যে আসবো সেটা খুব একটা যে আগের থেকেই ঠিক ছিল একেবারেই না, আমার এডুকেশন লাইনেই থাকার কথা। তা আমি শুরু করেছিলাম, আমি ছোটবেলা একটা অভিনয় করেছিলাম। আমার দিদি তখন নিউ থিয়েটার্সে ছিলেন, কানন দেবীর ছোটবেলাটা করেছিলাম অনন্যা শ্রীমতী পিকচার্সে। সে অনেক ছোট তখন আমি, তারপর তো পড়াশুনো করছি ইত্যাদি নানা রকম অন্যান্য কাজ। তা ওই পাশের পরে সাউথ পয়েন্টে পড়াতে আমি একবার একটা শুটিং দেখতে গেছিলাম উত্তম কুমারের। তা তখন উনি আমার বললেন, আমরা হিরোইন করছি, তুমি আবার করো না কেন? আবার মানে তখন ছোটবেলায় করেছিলাম তো, আবার করো হিরোইন। তখন আমি বললাম তো ভালো, আমার তো উত্তম কুমার তখন মানে বিরাট ব্যাপার, খুবই আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই করবো। এইভাবে শুরু বিভাস ছবিতে ফার্স্ট, আর ওর সঙ্গে সঙ্গে কালস্রোত বলে সুশীল মজুমদার পরিচালিত অনিল চ্যাটার্জির এগেনস্টে এই দুটো ছবি দিয়ে আমার আরম্ভ হলো। সেটা হচ্ছে আপনার সে অনেকদিন আগে 1964 সালে রিলিজ করেছে ছবি শেষে। এইভাবে আসলাম, তারপর একের পর এক ছবি। আচ্ছা, অভিনয় জগতে আপনার সব থেকে আনন্দময় মুহূর্ত কোনখানটা? আনন্দময় মুহূর্ত সবসময় ভালোবেসেই তো করতাম, তবে যখন ন্যাচারালি উত্তম কুমারের সঙ্গে অভিনয় করতাম তখন খুব একটা উত্তেজনা এবং অভিনয় করার এই সুযোগ সব নিয়ে খুবই আর আনন্দের সঙ্গে কাজ করেছি। আবার থিয়েটারেও ভীষণ ভালো লাগতো আমার থিয়েটার করতে, যখন জয়েন করলাম থিয়েটারে 1980-তে, তখনও খুব ভালো লেগেছে। সবগুলোই আনন্দময় মুহূর্ত। ইভেন যাত্রা করেছি যখন, তখনও খুব ভালো লেগেছে। খুব স্ট্রেনিয়াস ছিল এই, তবে উত্তম কুমারের সঙ্গে অভিনয় করতে সবচেয়ে আনন্দময় মুহূর্ত হল আমার মেন ভালোবাসাই ছিল জীবনে গান। হ্যাঁ, সে গান আমি খুব করতাম, প্রফেশনালি সেভাবে কেন করিনি। তা গানে উনি আমার গানের ভীষণ ভক্ত ছিলেন। মানে আমার খালি বলতে তুমি সব ছেড়ে খালি গান করো। বাইরে যখন অভিনয় করতে যেতেন তখন নিশ্চয়ই উত্তম? হ্যাঁ, আমি ছবির শুটিং এ আমরা গিয়েছিলাম আপনার ইয়েতে কানারি হিলস বলে ওটাকে, হাজারিবাগ। সেখানে আমাদের ঘরে আসবার সময় দুর্গাপুরে গেস্ট হাউস নাকি ওটা, যাই হোক, সেখানে ঘর পাওয়া যায়নি, এক ঘরই সবাই ছিলাম। সবাই মানে আমি, আমার দিদি ও সুপ্রিয়া, তারপরে উত্তম দা। সে সারা রাত কত মজা, হাত দেখা এই দেখা। উনি বলেছিলেন দেখো আমার নাম রুনু, অ্যাকচুয়ালি রুনু, দেখো এসব উত্তম কুমার আমি কিছু না, ওটা উত্তম কুমার আমার হাতে লেখা আছে, এই দেখো এই যে লাইন দেখছো, এই হাতে লেখা আছে বলে আমি উত্তম কুমার হয়েছে। আরো মজার মজার অনেক গল্প আছে। অভিনয় জগৎটা আপনি থিয়েটার বা নাটকের জগতেও আপনার খুব সাবলীলভাবে অভিনয় করে গেছেন, কিন্তু এই দুটোর মধ্যে আপনার কোনটা সব থেকে ভালো লেগেছে? দেখুন, দুটোই, আমি তো অভিনেত্রী, আমি অভিনয় ভালোবাসি, আমার সবগুলো মিডিয়ামই খুব ভালো লেগেছে। কিন্তু এটা অন্যরকম, ফিল্মটা অন্যরকম হতে যায়। প্রথমে যখন যাত্রা আসে, ধরুন যাত্রাতে আমি সবাই বলেছিল পারবে না খুব স্ট্রেন ইত্যাদি প্রথম, তারপর কিন্তু নেশা হয়ে গেল। সেই যেদিন যদি যাত্রা না থাকতো খুব খারাপ লাগতো। এত একটা উত্তেজনা, স্টেজে ঢোকা মাত্র সেই যে লাইট গুলো পড়ে, স্টেজে একটা অন্যরকম ট্রান্সফরমেশন হয় ক্যারেক্টারে, মানে মানসিক একটা ট্রান্সফরমেশন হয়, সেটা একটা অদ্ভুত অনুভূতি। আবার ফিল্মে হচ্ছে কি সেটা অন্যরকম, একটু মেকানিক্যাল, বাট সেখানেও দেখাবার আছে ভুলভ্রান্তি হলে সেটাকে আবার করা যায়। আর ওটা আমার মতে ফিল্মটা তো ধরে রাখা যায় না মুহূর্তটাকে। আজকে আমি যাত্রাটা আমার দেখতে পাচ্ছি না, থিয়েটারটা আমার দেখতে পাচ্ছি না, কিন্তু ফিল্মটা হঠাৎ পুরোনো একটা ফিল্ম দেখছি আমি, কিরম ছিলাম কিরম, এটা একটা মস্ত বড় জিনিস ফিল্ম আমার মনে প্লাস পয়েন্ট। যাত্রা জগতে অভিনয় করেছিলেন কার সাথে? আমি প্রথম করেছিলাম পাহাড়ি ভট্টাচার্যের কলিকাতা যাত্রা সমাজে হ্যামলেট, তার সঙ্গে বন্যিশিখা।
সব খুব হিট। আর তারপরে করেছিলাম অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ডিরেকশনে 3 পয়সার পালা, আর একটা হচ্ছে জয় মা তারা। তারপরে ডিস্কো কুইন, ইন্দিরা গান্ধী, ভারত জননী ইন্দিরা গান্ধী যখন মারা গেলেন তখন ভারত জননী ইন্দিরা সুপারহিট, খুব ভালো হয়েছিল। তা যে সাফল্য বা যে সুযোগ আমি সিনেমাতে পাইনি সামাও, সেইটা কিন্তু আমি যাত্রা থিয়েটারে ভীষণ ভালো ভালো রোল পেয়েছি, আমি স্যাটিসফাইড। তবে অতদিন করা হলো না, এই আর কি, থিয়েটার তো বন্ধই হয়ে গেল। আজকের দর্শকরা বাংলা সিনেমা থেকে বিমুখ, এতে আপনার অভিমত কি? আমার অভিমত মানে এখনকার বাংলা যে কমার্শিয়াল সিনেমা হচ্ছে, খুব মুষ্টিমেয় কিছু ডিরেক্টর ছাড়া আমার মনে হয় না খুব একটা ভালো ছবি কিছু হচ্ছে। এই বম্বের কপি বেশিরভাগ, মানে উৎকৃষ্টতা কিছু নেই, কোয়ালিটি ওয়াইজ বেশ ভালো না কিছু। তাই জন্য লোকে, কিছু কিছু সংখ্যক লোক নিশ্চয়ই দেখছেন আলার সিনেমাগুলো চলছে কি করে গ্রামে টামে সব এই জায়গায় হয়তো, কিন্তু সেই স্ট্যান্ডার্ডেরই সিনেমা হচ্ছে না আগে যে সিনেমা হতো, কমার্শিয়াল সিনেমা একেবারেই না। ফলে আমরা কি দেখি না তো। আগে আপনারা যখন করেছেন তখন তো একটা বিরাট বড় স্বর্ণযুগ ছিল, কিন্তু এখন ক্রমশ মানে সেই গল্প, সেই অভিনয় আছে, অভিনেতা অভিনেত্রী আছেন, কিন্তু সেরকম গল্প না, সেরকম ডিরেকশন না। যদি আপনার হাতে সেরকম ক্ষমতা থাকতো যে বাংলা সিনেমাকে কিছু চেঞ্জ করে সেটাকে ভালোর দিকে নিয়ে যাওয়া, তাহলে আপনি তখন কি করতেন? এখন আমি তো ডিরেক্টর নই, আমার সেরকম ভাবে বলাটা উচিত হবে কিনা জানি না। দর্শক হিসেবে আমি বলতে পারি, আমার অভিমত বা আমি যেটা মনে করি সেটা বলতে পারি। সেটা হচ্ছে যে প্রথমত ভালো জিনিস যে হচ্ছে না তা না, ভালো জিনিসও তো হচ্ছে, কিন্তু খুব কম হচ্ছে। সেটা কমার্শিয়াল যেটা সিনেমা, যেটা বক্স অফিস যেটা চলে হলে, সেইটা করতে গেলে আপনার প্রথমত গল্প খুব স্ট্রং নিতে হবে, ডিরেকশন খুব ভালো করতে হবে, কম্প্রোমাইজ করলে চলবে না টাকা পয়সার জন্য বা কোনো কারণে। যেমন সিরিয়ালে কম্প্রোমাইজ করে, একইভাবে শট নিয়ে যায় এক জায়গায় ক্যামেরা বসে, সেরকম না, আরো খরচ করতে হবে, রুচিটা ভালো করতে হবে। তারপরে কি বলবো, দৃষ্টিভঙ্গি, রুচি, মানটাকে উন্নত করতে গেলে অনেকগুলো জিনিস দরকার। আপনাকে কিন্তু এখন আর অভিনয় বেশি দেখি না আমরা, তাহলে এখন আপনি কি করছেন? অভিনয় করতে তো আমি সবসময় খুব উদ্গ্রীব, পেলেই আমি করব, যেরকম কাজ আসে সেরকম করি। ফিল্মে সত্যি অনেকদিন সেরকম ডাক আসেনি বলে করছি না, তবে আমি সিরিয়াল, টেলিফিল্ম প্রায়শই করি, খুব বেশি না হলে করি। আর আমি নিজে প্রোডাকশন করেছি 3টে, দুটো ন্যাশনাল নেটওয়ার্কে, একটা কলকাতা দূরদর্শনে। আর স্ক্রিপ্ট লিখেছি একটা নিজেরই প্রোডাকশন, সম্প্রতি হয়ে গেল আলফাতে। দিদি, আপনি একটু আগে বললেন যে গানটা আপনার নেশার মতন ছিল, তা আপনি যদি আমাদের 2 লাইন একটু গেয়ে শোনান। এখন তো একটুখানি প্রবলেম আছে গলার খুব, তাও রিকোয়েস্ট করছেন, আমার ভাঙা গলাতে আমি গাইছি 2 লাইন। যে ছিল না স্বপ্ন তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। ছুটির দিনে আপনার সময় কিভাবে কাটে? অনেক কিছু করার থাকে ছুটি। প্রথমত আমি ভীষণ মিউজিক শুনতে ভালোবাসি, মিউজিক শুনি, তারপরে বই পড়ি, খুব বই পড়ি, গান, এই ভাঙা এখন গলা, তাও তাই চেষ্টা করি গলাটাকে যাতে, আমি একটু ডাক্তার দেখাচ্ছি, দেখি ইমপ্রুভ করা যায় আরো। তারপরে রান্না করতে ভালোবাসি, রান্না খুব শখ আছে, যেরকম রেসিপি কেটে রাখি সেগুলো করি। তারপরে আমি নিজে সকালবেলা যোগ ব্যায়াম করি, তারপরে হাঁটতে যাই বিকেলে রোজ, এরকম করি। না, সময় তো কমই মনে হয়। বিনোদনের জন্য কতটা সময় দেন? ও হ্যাঁ, আর একটা হচ্ছে বললেন কি ভালোবাসেন, আমি ঘুরতে ভীষণ ভালোবাসি। মানে আমি সময় বা সুযোগ পেলে চেষ্টা করি কোথাও যাবার, সবসময় হয়ে ওঠে না, কিন্তু আমার যদি কোনো অল্টারনেটিভ থাকতো যে আফটার কাজের পরে ওয়ার্ক কিছুদিন কাজ করব, কিছুদিন ঘুরে বেড়াবার মতো, অতখানি সচ্ছলতা যে আমি খুব ঘুরবো, তাহলে আমি সেটাই করতাম। আমার মেইন লাভ ওইটা ঘোরা, ওই হবির মধ্যে। আমি বাইরে প্রচুর গেছি,
কাজেও গেছি, এমনি তো আগে তো পড়াশোনাই করতাম বিদেশে। তাই শুধু বিদেশ বলে না, ইন্ডিয়াতে কত জায়গায় ঘোরার আছে, ওটা আমার সাংঘাতিক শখ, সবসময় হয়ে ওঠে না। তো দিদি খুব ভালো লাগলো আপনার কাছে এসে, আপনার সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম। আমারও খুব ভালো লাগলো আপনারা যে আমার সঙ্গে আমাকে চেয়েছেন আপনাদের এই টিভিতে বলার জন্য, সেজন্য খুব কৃতজ্ঞ। সহজে পেরেছি বুঝতে যে ছিল আমার স্বপ্ন চারিণী।